আমি প্রথমেই সৌরভ এবং সোমনাথ, সৌরভ মণ্ডল কমেন্ট করেছে, সেই জন্য সৌরভ মণ্ডলকেও আমি করলাম। আমি বিশ্বভারতী এসএফআই এর সমস্ত কর্মী সমর্থক এবং আজকে এই ফেসবুক লাইভ প্রোগ্রামে যারা উপস্থিত হচ্ছেন এবং মানে যারা আছেন এবং যারা এরপরে যোগ দেবেন, তাদের সবাইকেই আমি ব্যক্তিগতভাবে আমার অভিনন্দন জানাচ্ছি, আমার কৃতজ্ঞতাও জানাচ্ছি, তার কারণ এরকমের একটা সুযোগ করে দেওয়ার জন্যে, যেখানে বিশ্বভারতী নিয়ে সামান্য কয়েকটা কথা যেগুলো আমার মাথায় এসেছে বিভিন্ন সময়তে, বিশ্বভারতীতে পড়তে পড়তে, বিশ্বভারতীতে কিছুটা সময় পড়াতে পড়াতে, বিশ্বভারতী বা রবীন্দ্রনাথকে নিয়ে ভাবতে ভাবতে সেই কথা, মানে কয়েকটা কথা আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। প্রথমেই একটু ব্যক্তিগত আলাপচারিতা দিয়ে শুরু না করলে কেন এই বিষয়টা বেছে নিচ্ছি সেটা বোঝা যাক, মানে বোঝানো যাবে না। বিশ্বভারতীতে আমি পড়তে এসেছিলাম 1984 সালে। বিশ্বভারতীতে উত্তর শিক্ষা সদনের এখন অস্তিত্ব নেই, কিন্তু একটা সময় 11-12 এর জন্য আলাদা করে উত্তর শিক্ষা সদন এক্সিস্ট করত, 70-এর দশক থেকে এক্সিস্ট করেছে, এবং সেখানে আমি দুর্গাপুর থেকে আমার মাধ্যমিক শেষ করে পড়তে এসেছিলাম। এবং তারপর একাদিক্রমে 7 বছর টানা 91 সাল পর্যন্ত আমি বিশ্বভারতীতে পড়াশোনা করি। সেখান থেকে আমি স্নাতকোত্তর ইতিহাস নিয়ে স্নাতকোত্তর পাশ করার পর চাকরির সূত্রে বাইরে চলে গিয়েছিলাম কিছুদিন। তারপর আবার গবেষণার জন্য নাম লেখাই ইতিহাস বিভাগে 1998 সাল, এবং 98 থেকে 2006 সালে আমি ডিগ্রি পাই, আমার পিএইচডি ডিগ্রি পাই। সেই পর্যন্ত গবেষক হিসেবে ছিলাম। আর এর মাঝখানে 2002 থেকে 2008 সাল পর্যন্ত, 2008 সালের 30শে নভেম্বর পর্যন্ত আমি বিশ্বভারতীতে কিছুদিনের জন্য পড়ানোর সুযোগ পেয়েছি। এই সমগ্র যে সময়টা, এবং তারপরেও বিশ্বভারতীর সঙ্গে যোগাযোগ থেকেই গেছে বিভিন্ন সময়তে, এই সময়কালের মধ্যে রবীন্দ্রনাথ, বিশ্বভারতী, শান্তিনিকেতন এগুলো নিয়ে আগ্রহ তৈরি হয়েছে, যেরকম সমস্ত বিশ্বভারতীর বর্তমান প্রাক্তন ছাত্রছাত্রীদের মধ্যে থেকে থাকে। এবং সেই আগ্রহের জায়গা থেকে, এবং যেহেতু আমি ইতিহাস বিভাগেই পড়াশুনো করেছি, ইতিহাস চর্চা করি, সেই জন্যে ওই ইতিহাসের দৃষ্টিকোণ থেকে বিশ্বভারতীর গড়ে ওঠা, বিশ্বভারতী কী করে তৈরি হলো, এই সমস্ত বিষয়গুলো মনের মধ্যে এসেছে, যেগুলো নিয়ে কিছুটা চর্চার কাজ শুরু করেছি। এটা বলে নেওয়াটা ভালো যে এই মুহূর্তে আমি যে কথাটা বলছি সেটা একেবারেই প্রাথমিক অবস্থা। যদিও এই বিষয়গুলো নিয়ে মনের মধ্যে অনেক কথা ঘোরাফেরা করছে বেশ কিছুদিন ধরেই, কিন্তু এটা নিয়ে কাজ হাতে কলমে এটা কিন্তু খুব বেশি দিন শুরু হয়নি, বা সেটা যে খুব পরিণতি পেয়েছে তাও নয়। বিভিন্ন ব্যস্ততার কারণে এই বিষয়গুলো নিয়ে চর্চা খুব একটা যে জোর গতিতে এগোচ্ছে তাও নয়। এইটুকু মুখবন্ধের বাইরে এই মুহূর্তে কিছু কথা বলার নেই। পরে প্রশ্নের সুবাদে, যদি প্রশ্নের কোনো অবকাশ থাকে তাহলে প্রশ্নের সুবাদে, অথবা অন্য কোনো পরিসরে যদি কোনো লিখিত কমেন্টস থাকে তাহলে পরে সেইগুলোর বিষয়ে আমার ক্ল্যারিফিকেশন আমি জুড়ে দিতে পারি বা সঙ্গে যোগ করে দিতে পারি। রবীন্দ্রনাথ, শান্তিনিকেতন, বিশ্বভারতী একটি হারিয়ে যাওয়া নকশার খোঁজে। এবার কেন এই টাইটেলটা তৈরি করলাম সেগুলোর পেছনে কতগুলো ঘটনা
জড়িয়ে আছে, যে ঘটনাগুলোকে না বললে এই গোটা বিষয়টা নিয়ে যে কেন চিন্তা ভাবনাগুলো মনের মধ্যে গড়ে উঠছিল সেটা বোঝানো সম্ভব হবে না। আমি যখন বিশ্বভারতীতে পড়াচ্ছি সেই সময়টাতে এই 2007-8 এইরকম সময়টা সালটা এক্স্যাক্টলি আমার খেয়াল নেই, কিন্তু ওই সময়টাতেই বিশ্বভারতীতে এখন যেটা পূর্বপল্লী, সেই পূর্বপল্লীর লাগোয়া যে অংশটা যেটা খোয়াই নামে পরিচিত, সেখানে একটা হাউসিং কমপ্লেক্স তৈরি করার কাজ শুরু হয়। বেঙ্গল অম্বুজা শুরু করতে যায় এবং সেটাতে শান্তিনিকেতনের যারা রেসিডেন্ট অধিবাসী তারা সেটার বিরোধিতা করেন, কোর্টে যায়। তারপর বিশ্বভারতীয় কিছু ব্যবস্থা নেয় এবং তারপর সেই কাজটা বন্ধ হয়ে যায়। সেই সময়টাতে একটি আন্দোলন শুরু হয়, যেটাতে মেধা পাটেকারের মতো মানুষজন যুক্ত ছিলেন, শান্তিনিকেতনের বেশ কিছু মানুষ যুক্ত ছিলেন, এবং সেখানে একটা মানে টাইটেল, একটা খুব গুরুত্বপূর্ণ স্লোগান তৈরি হয়, খোয়াই বাঁচাও। যখন খোয়াই বাঁচানোর কথা হচ্ছে, যখন এই প্রাথমিকভাবে এটা এই হাউসিং কমপ্লেক্সটাকে বন্ধ করার প্রচেষ্টা হলেও এর পেছনের যে মূল বক্তব্য ছিল, যেটা নিয়ে পরবর্তীকালে কোর্টে কেস হয়, সেটাতে বলা হয়েছিল যে খোয়াই একটা আর্কিটেকচারাল একটা খুব গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক একটা উপাদান শান্তিনিকেতনের জন্য, এবং এটা নষ্ট হয়ে যাবে, কাজে এটাকে আটকানো দরকার, এরকমই হাইকোর্টে একটা কেস হয়। তো সেই সময়টাতে শান্তিনিকেতনে পড়ানোর সুবাদে বা মনে একটা প্রশ্ন আসে যে খোয়াই তো বাঁচাতে হবে, এটা ভালো কথা, কেননা খোয়াই শান্তিনিকেতনে আমরা যারাই যাই, এবং এখন শ্যামবাটি পেরিয়ে আমরা যদি ক্যানেল পাড়ে যাই, যেটাকে আমরা ছাত্র জীবনে গ্র্যান্ড ক্যানিয়ন বলতাম, ভাঙা খাল যেটাকে বলে, সেই ভাঙা খালের যে একটা অদ্ভুত রকমের ল্যান্ডস্কেপ টোপোগ্রাফি, অনেকটা গ্র্যান্ড ক্যানিয়নের মতোই, সেটাই বেসিক্যালি খোয়াই। এবার সেই খোয়াইটা যদি নষ্ট হয়ে যায়, তাহলে আমাদের সত্যি মনের মধ্যে একটা কষ্ট তৈরি হতে পারে, এবং সেই কারণে খোয়াই নিয়ে একটা প্রশ্ন আমার মনের মধ্যে গড়ে ওঠে। এবং এক্ষেত্রে খালি আমি নই, আমার একজন সতীর্থ রয়েছেন, তার নামটা আমি আজকে এই মুহূর্তে উল্লেখ করছি না, পরে কোনোদিন কথা প্রসঙ্গে সেটা নিয়ে আলোচনা হতেই পারে। তো আমরা এটা নিয়ে আমাদের প্রাথমিক অনুসন্ধানের কাজ শুরু করি। নকশার খোঁজ যেটা বলছি, সেটার মধ্যে এটাও একটা পার্ট। অর্থাৎ ল্যান্ড ইরোশন এর ফলে ল্যাটেরাইট টোপোগ্রাফিতে একটা ইরোশনাল ফিচার তৈরি হচ্ছে, যেটাকে খোয়াই বলা যাচ্ছে। সেটাকে প্রিজার্ভ করা বা সেটাকে নিয়ে কি করা হবে, এটা নিয়ে শান্তিনিকেতন কি ভেবেছে। শান্তিনিকেতন যারা তৈরি করেছিলেন, যারা গোড়ার দিকে শান্তিনিকেতনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন, তারা কি ভাবছেন, এটা আমরা দেখতে চেয়েছিলাম। এবং সেটার ফলাফল আমরা কি পেয়েছি, সেটা আজকে আমি আপনাদেরকে বলবার চেষ্টা করব। এটা একটা যে নকশার কথা বলা হচ্ছে, সেই নকশাটা অর্থাৎ ব্লু প্রিন্টের সঠিক পরিশব্দ না পেয়ে আমি নকশা কথাটাই ব্যবহার করেছি। তাহলে এক্ষেত্রে শান্তিনিকেতনের যে ল্যান্ডস্কেপ, শান্তিনিকেতন একটা ইউনিভার্সিটি টাউন, সেই শান্তিনিকেতন বা বিশ্বভারতীর সেটা গড়ে ওঠার পেছনে যে অনেকগুলো উপাদান, তার মধ্যে একটা তো বৌদ্ধিক উপাদান আছেই, সেটা নিয়ে একটু পরেই আমি আসবো, কিন্তু তার মধ্যে একটা যে বলা যেতে পারে যে জিওগ্রাফিক্যাল ফিচার, তার যে জিওমরফোলজি, যেটাকে বাদ দিয়ে একটা এলাকা গড়েই উঠতে পারে না, সেই মরফোলজিটার সঙ্গে এই শান্তিনিকেতনের একদম গোড়ার থেকে কি ধরনের সম্পর্ক তৈরি হচ্ছিল, অর্থাৎ
প্রকৃতি এবং মানুষের মধ্যে কি রকমের যোগাযোগ, কি রকমের সম্পর্ক তৈরি হয়েছিল, সেইটা একটা পার্ট। এবং সেটাতে নকশাটা এক্স্যাক্টলি কি ছিল, সেটা কি হারিয়ে গেল, বা সেটা এখন কি চেহারা, এটা নিয়ে একটা কথা হবে। এটা বাদ দিলে আবার আরো একটা উপাদান, সেটার সঙ্গেও আমার ছাত্র জীবনের একটা সম্পর্ক রয়েছে। 90-এর দশকে একটা লোকাল গভর্নমেন্ট বডি তৈরি হলো, যেটার পোশাকি নাম হলো শান্তিনিকেতন শ্রীনিকেতন ডেভেলপমেন্ট অথরিটি। এই শান্তিনিকেতন শ্রীনিকেতন ডেভেলপমেন্ট অথরিটি তৈরির পেছনে প্রয়াত সাংসদ সোমনাথ চট্টোপাধ্যায়ের একটা খুব বড় ভূমিকা ছিল। সোমনাথ চট্টোপাধ্যায় আমি যদি খুব ভুল না করি তাহলে 1985 সালের একটা লোকসভা উপনির্বাচনের মাধ্যমে বোলপুরের সাংসদ নির্বাচিত হন। তারপর একাধিক ক্রমে 2008 সাল থেকে 2008 সাল 9 সাল পর্যন্ত তিনি বোলপুরের সাংসদ ছিলেন। এবং এই এলাকা নিয়ে তার একটা অদ্ভুত রকমের মমত্ব, এক ধরনের একটা আগ্রহের জায়গা ছিল। এবং সেই সুবাদে তার সূত্র ধরে তিনি এই এলাকার উন্নয়ন কল্পে একটা বডি তৈরি করলেন, একটা অনেকটা বলা যেতে পারে যে একটা মিউনিসিপ্যালিটি ঠিক নয়, ডেভেলপমেন্ট অথরিটি তার আগের একটা ধাপ, সেটা তৈরি করার একটা চেষ্টা করলেন, যার মধ্যে দিয়ে একটা পরিকল্পিত উন্নয়নের প্রচেষ্টা নেবার একটা চেষ্টা ছিল, একটা উদ্যোগ ছিল। এটা নিয়ে বিশ্বভারতীর মধ্যে তর্কের ঝড় বয়ে গেছে, যে সময়টাতে আমরা ছাত্র এবং কিছুটা ছাত্র রাজনীতির সঙ্গে বা ছাত্র রাজনীতির সঙ্গে এসএফআই এর সঙ্গে যুক্ত, আমাদেরকে এই প্রশ্নের মুখোমুখি বারবার হতে হয়েছে। এবং এই প্রশ্নটা খালি রাজনৈতিক নয়, এটা একটা পর্যায়ে এটা কোর্টে কেস পর্যন্ত হয়। সেই কোর্টের কেসের যে রেজাল্ট সেটা আমাদের চোখের সামনে রয়েছে। কিন্তু প্রশ্ন বিষয়টা হলো এটাই যে সেখানেও এই যে চিন্তা ভাবনা, সেই চিন্তা ভাবনার মধ্যেও একটা প্রশ্ন যে পরিকল্পিত উন্নয়ন, সেই পরিকল্পিত উন্নয়নের যে উদ্যোগ 90-এর দশকে শ্রীনিকেতন শান্তিনিকেতন ডেভেলপমেন্ট অথরিটির মধ্যে দিয়ে নেওয়া হলো, তার সঙ্গে বিশ্বভারতীর যে মূল চিন্তা ভাবনা, সেই মূল চিন্তা ভাবনার কি কোনো যোগাযোগ আছে, বা কোনো তার মধ্যে কি কোনো একটা মিল বা একটা যোগসূত্র কি খুঁজে পাওয়া যায়? এটা নিয়েও আমার মনের মধ্যে, যখন ছাত্র ছিলাম তখন তো প্রশ্ন হয়েছে, পরবর্তীকালেও আমার এই নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। আমি এটা নিয়ে ভেবেছি আমার সতীর্থের সঙ্গে, যার সঙ্গেই আমি এই বিশ্বভারতী শান্তিনিকেতন শ্রীনিকেতন নিয়ে আমাদের সমস্ত গবেষণা একসঙ্গে করে থাকি, সেই সতীর্থের সঙ্গে এই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। এবং সেখানে আমরা যখন অতীত খুঁড়ে দেখতে শুরু করলাম, তখন আমরা আশ্চর্যজনকভাবে পেলাম যে একজন স্বনামধন্য টাউন প্ল্যানার প্যাট্রিক গেডেস স্কটল্যান্ডের লোক, ভারতবর্ষে আসেন 1915-16 এই সময়টাতে বেশ কিছুদিন ছিলেন। ভারতবর্ষে বেশ কয়েকটি দেশীয় রাজ্যের মূল যে শহর বরোদার মতো, সেই শহরগুলোকে ডিজাইন করেছেন। একটা বেশ বড় আকারের ডিজাইন তার ছিল। এবং ঘটনাচক্রে আমরা জানতে পারছি যে প্যাট্রিক গেডেসের সঙ্গে রবীন্দ্রনাথের শান্তিনিকেতনের যে টাউন প্ল্যানিং, সেটা নিয়ে আলোচনা হচ্ছে। এবং সেই আলোচনা একটা প্ল্যানে রূপান্তরিত হচ্ছে। রবীন্দ্রনাথ, প্যাট্রিক গেডেস
প্যাট্রিক গেডেসের ছেলে আর্থার গেডেস, দীনবন্ধু অ্যান্ড্রুজ, এবং এরকম মূলত এই চারজন, কিন্তু এর বাইরেও কয়েকজন রয়েছেন যাদের মধ্যে 1915-16 থেকে শুরু করে 26, 27, 28 পর্যন্ত ধারাবাহিক চিঠিপত্রের একটা সংকলন প্রখ্যাত গবেষিকা বাসবী ফ্রেজার, অধ্যাপিকা বাসবী ফ্রেজার, তিনি প্রকাশ করেছেন, যেটা বিশ্বভারতী প্রকাশ করেছে। তার মধ্যে এই চিঠিপত্রের সংকলনের মধ্যে সেই প্ল্যানিং এর একটা রূপরেখা বা প্ল্যানিং এর পেছনে যে উদ্যোগগুলো ছিল, সেই উদ্যোগগুলোর একটা ছবি বা ছায়া আমরা দেখতে পাই। ঘটনাচক্রে এই প্যাট্রিক গেডেস ভারতবর্ষে যতগুলো শহরের প্ল্যান তৈরি করেছিলেন, তার মধ্যে কলকাতার বড়বাজার রয়েছে, সাঁকরাইল রয়েছে, সম্ভবত বম্বে রয়েছে, দেশীয় রাজ্যের মধ্যে বরোদা রয়েছে, এরকম 16-17টা প্ল্যানের অস্তিত্ব প্যাট্রিক গেডেসের যে আর্কাইভস ইংল্যান্ডে রয়েছে, স্কটল্যান্ডে রয়েছে, সেই আর্কাইভসে পাওয়া গেলেও আশ্চর্যজনকভাবে একটা শান্তিনিকেতনের যে প্ল্যান এবং চিঠিপত্রে যার উল্লেখ আমরা পাচ্ছি যে 1925 সালে সেই প্ল্যান এসে পৌঁছচ্ছে শান্তিনিকেতনে, সেই প্ল্যানের অস্তিত্ব না শান্তিনিকেতনে না প্যাট্রিক গেডেস আর্কাইভস, কোথাওই সেই নকশাটা খুঁজে পাওয়া যাচ্ছে। আক্ষরিক অর্থেই, মেটাফরিক্যালি নয়, আক্ষরিক অর্থেই এই প্ল্যানটা কোথাও একটা হারিয়ে গেছে। 1925-এ এই প্ল্যান হারিয়ে যাওয়া, 1990-এর যে শান্তিনিকেতন শ্রীনিকেতনকে কেন্দ্র করে যে পরিকল্পিত নগর উন্নয়নের উদ্যোগ, সাংসদ সোমনাথ চট্টোপাধ্যায় এর উদ্যোগে যে SSDA তৈরি, এবং সেটাও যে সফল হলো না, এই দুটো ঘটনার মধ্যে কি কোনো যোগাযোগ আছে? এই প্রশ্নটা আমাকে ভাবিয়েছে। সেখানেও আলটিমেটলি একটা ব্লুপ্রিন্ট, একটা নকশা কোথাও যেন হারিয়ে গেল, কোথাও যেন হাত ফসকে চলে গেল। এবার এই দুটো যে মানে শতাব্দীর গোড়ার দিকে আর শতাব্দীর শেষে, গত শতাব্দীর গোড়ার দিকে গত শতাব্দীর শেষের দিকে যে ঘটনাটা ঘটল, এবং শান্তিনিকেতন শ্রীনিকেতনে আজকে যে অপরিকল্পিত নগর উন্নয়নের একটা সমস্যা দেখা দিচ্ছে, সেই ঘটনাগুলোর পেছনে কি কি উপাদান থাকতে পারে এগুলো নিয়ে ভাবনা চিন্তা করবার একটা ইচ্ছে হয়েছে, এবং এটাকে আমি মানে আমার যে ভবিষ্যৎ গবেষণা তার মধ্যে সংকলিত করতে চাই আমার সতীর্থের সঙ্গে। 3 নম্বর হচ্ছে, আমরা সবাই মোটামুটি জানি যে 1901-এ ব্রহ্মচর্য বিদ্যালয় তৈরি হল, 1921-এ এটা একটা ইউনিভার্সিটি হিসেবে, একটা বিশ্ববিদ্যালয় আকার নিচ্ছে, যদিও মানে সেটা উচ্চ বিদ্যা মানে উচ্চ শিক্ষা বা বিদ্যা চর্চার একটা পীঠস্থান হিসেবে গড়ে উঠবে, যার পেছনে ভারতীয় ঐতিহ্যের একটা খুব বড় ভূমিকা থাকবে। সেটা 1951 সালে এটা একটা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে রূপান্তরিত হচ্ছে। এই ঘটনাগুলো 1901, 1921, 1951 এবং বিশ্বভারতীর আজকের যে পরিস্থিতি, এই ঘটনাগুলোর মধ্যেও কি কোথাও একটা নকশা হারিয়ে যাওয়ার একটা ঘটনা থাকে? কেন বলি? তখনও বিশ্ববিদ্যালয় তৈরি হয়নি, কিন্তু রবীন্দ্রনাথ খুব জোরের সঙ্গে বলছেন যে এটা 1914-15, যে তিনি এমন একটা বিশ্ববিদ্যালয় চান যার গবেষণা এবং শিক্ষার মাধ্যম হবে মাতৃভাষা। তিনি একটা বাংলা ভাষায় পরিচালিত,
যেহেতু বাংলায়, সেই জন্য বাংলা ভাষায় পরিচালিত বা বাংলা ভাষায় কন্ডাক্টেড একটা শিক্ষা, উচ্চশিক্ষা কেন্দ্র তৈরি হতে দেখতে চাইছে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের মধ্যে সেটা পাচ্ছেন না এবং শেষ পর্যন্ত তিনি নিজেই একটা এই ধরনের শিক্ষা কেন্দ্র তৈরি করে ফেলছেন, যেখানে শিক্ষার মাধ্যমের ক্ষেত্রে, উচ্চ বিদ্যা চর্চার ক্ষেত্রে ভাষা কখনো যার ব্যারিয়ার বা কোনো প্রতিকূলতা তৈরি করতে পারবে না, এরকম একটা স্বপ্ন তিনি দেখছেন। 1908-এ যখন আমি বিশ্বভারতী ছাড়ছি, সেই সময়টাতে একটা সার্কুলার এসে পৌঁছল যে একমাত্র বাংলা বিভাগ ছাড়া আর কোনো বিভাগে ইংরেজি ছাড়া আর কোনো ভাষা, মাতৃভাষা বাংলা ভাষাকে বটেই, পড়াশুনো করা যাবে না। পরীক্ষা এবং শিক্ষার মাধ্যম হবে, ক্লাসে লেকচার থেকে শুরু করে পরীক্ষার মাধ্যম হবে ইংরেজি। আমি জানি না তার কি চেহারা আজকে দাঁড়িয়েছে, আপনারা যারা এখন সেখানে পড়ছেন, পড়াচ্ছেন, তারাই ভালো বলতে পারবেন। কিন্তু সেই সার্কুলারটা আমি নিজের চোখে দেখেছিলাম এবং যখন আমাদের ডিপার্টমেন্টাল কমিটির মিটিং হয়েছে তখন সেটা নিয়ে আলোচনা করেছি। তাহলে 1914-তে, 1915-তে এই বিশ্ববিদ্যালয়ের যিনি প্রতিষ্ঠাতা, সেই প্রতিষ্ঠাতার চোখে ছিল মাতৃভাষার মাধ্যমে শিক্ষা চর্চা, উচ্চ শিক্ষার বিকাশ, বিস্তার। আর 2008-এ সেখানে মাতৃভাষা মাধ্যমে উচ্চশিক্ষা চর্চার ক্ষেত্রে একটা একদম মানে দ্য এন্ড হয়ে গেল, একটা জ্যোতিচিহ্ন এঁকে দেওয়া। সেখানেও কি এরকম একটা নকশা হারিয়ে যাওয়ার কোনো বিষয় থাকছে? এই তিনটে বিষয়কে জুড়েই আমরা আগামী দিনে একটা বড় গবেষণার দিকে এগোতে চাইছি। এবং আজকে আমি যা বলবো সেটা একদম প্রাথমিক অবস্থায় আমাদের যেটুকু সামান্য চর্চা শুরু হয়েছে তার ভিত্তিতে বলা। কাজেই আজকের এই বক্তব্য অবশ্যই কোনো শেষ কথা নয়, কখনোই কোনো অবস্থাতেই গবেষণা শেষ হয়ে গেলেও, বই লেখা হয়ে গেলেও সেটা শেষ কথা হয় না। কিন্তু এই মুহূর্তে যেটা বলবো সেটা একেবারেই প্রাথমিক অবস্থার কথা। অর্থাৎ একদিকে শান্তিনিকেতনকে গড়ে তোলবার ক্ষেত্রে প্রকৃতি এবং মানুষ এর মধ্যে যে যোগাযোগ, সেই যোগাযোগের নকশা, সেই সম্পর্কের নকশা, শান্তিনিকেতনের খোয়াইকে স্পেসিফিক্যালি বলবে, শান্তিনিকেতনের মানুষ গোড়ার দিকে খোয়াইকে কিভাবে দেখেছে এবং সেটার সঙ্গে তারা কিভাবে নেগোশিয়েট করবার চেষ্টা করেছে। এক, দুই, টাউন প্ল্যানিং এর উদ্যোগ যেটা নেওয়া হয়েছিল সেটার পেছনে কি কি কারণ কাজ করেছে, কত দূর এগিয়েছিল, কি অবস্থায় সেটা অসমাপ্ত থেকে গেল, তার পেছনে সম্ভাব্য কি কি কারণ থাকতে পারে, এটা একটা। এবং তিন, বিশ্বভারতী একটা উচ্চশিক্ষা বা উচ্চ বিদ্যা চর্চা কেন্দ্র হিসেবে যে গড়ে উঠেছে, সেই গড়ে ওঠার পেছনে কি কি চিন্তা ভাবনা কাজ করেছে এবং সেই চিন্তা ভাবনার ফলশ্রুতি কি হয়েছে। যদি সেটা মাঝপথে কোথাও একটা থেমে গিয়ে থাকে তাহলে সেটার কারণ কি ছিল, বা এই যে মাঝপথে থেমে গেল সেটা কেন থেমে গেল, এইগুলো নিয়ে সামান্য কয়েকটা কথা বল। যে কথাগুলো বলছি সেটা কিছুটা প্রাথমিক সূত্র, প্রাইমারি সোর্সকে কেন্দ্র করে হলেও অধিকাংশটাই কিন্তু, আবারও বলছি, অন্যের গবেষণার ভিত্তিতে আমার যেটুকু এখনো পর্যন্ত তথ্য সংগ্রহ সেটা।
শুরু করি এবং এই গোটা আলোচনাটাই কয়েকটা এপিসোড, কয়েকটা বলা যায় টুকরো টুকরো ঘটনাকে জুড়ে একটা গল্প বলবার একটা চেষ্টা করেন। কেননা ঐতিহাসিক যেটা করেন সেটা মূলত তিনি একটা গল্প বলবার চেষ্টা করেন, একটা কোনো সমস্যাকে বোঝবার জন্য কোনো একটা যুক্তিগ্রাহ্য কাঠামোর মধ্যে তিনি কতগুলো ঘটনার সমাহারকে তুলে ধরার চেষ্টা করেন, কতগুলো গল্প বলেন। এবার শুরু করা যাক এই তিনটে বিষয়ের মধ্যে সময়ের সঙ্গে সঙ্গে কিভাবে গড়াচ্ছে সেটা আমরা দেখে নিই। ফলে তিনটে সমস্যাকেই কোথাও একটা আমাদেরকে মিলিয়ে মিশিয়ে দেখতে হবে। 1863-তে আমরা যেরকম জানি যে দেবেন্দ্রনাথ ঠাকুর এই এলাকার মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে যখন পালকিতে করে যাচ্ছিলেন এবং রায়পুরের সিনহা পরিবারের সঙ্গে তার একটা সখ্যতার জায়গা ছিল, তখন এই জায়গায় মাত্র দুটো ছাতিম গাছ, সেই ছাতিম গাছের তলায় বসে দেবেন্দ্রনাথ ঠাকুর তিনি পরমারাধ্যের উপাসনায় বসলেন, শান্তি পেলেন এবং সেইখানেই তিনি যেখানে প্রাণের আরাম আত্মার শান্তি খুঁজে পেয়েছেন সেই জায়গায় তিনি হয় বাড়ি তৈরি করলেন, নইলে তৈরি বাড়িটাকে রেনোভেট করলেন এবং সিনহাদের কাছ থেকে তিনি প্রাথমিকভাবে 20 বিঘে জমি কিনলেন। এখান থেকে শান্তিনিকেতন বাড়ি এবং এখান থেকে বিশ্বভারতী গোড়া। আমরা যদি রবীন্দ্রনাথের জীবন স্মৃতি দেখি তাহলে সেখানে একটা বিবরণ পাবো যে এই গোটা এলাকায় সেই সময়টাতে ওই দুটো ছাতিম গাছ ছাড়া আর কোনো গাছ ছিল। গোটা এলাকাটাই উচ্চাবচ একটা জমি এবং ল্যাটেরাইট এর কারণে সেটা একটা মানে লালচে ধূসর একটা রুক্ষ চেহারা নিয়েছে। সেই জায়গা থেকে আজকে যদি শান্তিনিকেতনকে মেলাই তাহলে জাস্ট কোনো মিল খুঁজে পাওয়া যাচ্ছে। আজকে যে এত সবুজ, সেই সবুজটা হলো কিভাবে? একদিনে তো হয়নি। তাহলে কারা তৈরি করলেন, কিভাবে তৈরি করলেন, কেন তৈরি করলেন? এই প্রশ্নগুলো ভাবা হয়েছে। এর পেছনে যখন মানে এখানে হিস্ট্রি এবং জিওগ্রাফি যেহেতু মানে ল্যান্ডস্কেপ, জিওমরফোলজি এইগুলো নিয়ে আলোচনা হবে, সেই জন্যে এই বিষয়গুলো নিয়ে চর্চা হওয়ার দরকার এবং এই বিষয়ে আমরা একটা খুব গুরুত্বপূর্ণ গবেষণাপত্র পেয়েছিলাম প্রফেসর ঝা, জিওগ্রাফি ডিপার্টমেন্টে পড়াতেন, আমি জানি না এখনো পড়ান কিনা। ওনার সয়েল ইরোশন, ডেজার্টিফিকেশন অফ শান্তিনিকেতনকে নিয়ে একটা খুব গুরুত্বপূর্ণ কাজ এবং সেখানে ল্যাটেরাইট, বিশেষ যে ধরনের ল্যাটেরাইট এলাকায় শান্তিনিকেতন তৈরি, সেই শান্তিনিকেতনের মানে সেই ল্যাটেরাইট যেটাকে উনি বলছেন সেকেন্ডারি ল্যাটেরাইট, প্রাইমারি ল্যাটেরাইটের তার সঙ্গে তার একটা তফাৎ আছে। সেই ল্যাটেরাইটের কতগুলো বিশেষত্ব রয়েছে, যেহেতু এটা সেকেন্ডারি এবং যেহেতু এটা খুব আনস্টেবল একটা ল্যান্ডফর্ম, সেই জন্যে এটার মধ্যে ইরোশনাল যে ফিচার সেটা ভীষণ বেশি থাকে। এই কারণে এবং এখানকার যে মানে সয়েল এলিমেন্টস যেগুলো রয়েছে, যেগুলো মেটাল ইয়ে রয়েছে, সেগুলো এমনভাবে অ্যালুমিনা বা ফেরাস অক্সাইড, সেগুলো এমনভাবে মেলানো মেশানো যে এই এলাকায় আজকে যেটা আমরা গ্র্যান্ড ক্যানিয়নে দেখতে পাই, সেই ধরনের একটা ইরোশনাল ব্যাডল্যান্ড টোপোগ্রাফি তৈরি হওয়ার একটা প্রভূত সম্ভাবনা থাকে। সেই এলাকায় যখন শান্তিনিকেতন তৈরি হলো তখন একদম গোড়াতেই আম্রকুঞ্জ তৈরি হচ্ছে এবং প্রচুর গাছ লাগানো হচ্ছে এবং আজকে যেটা মন্দির, সেই মন্দিরের আশপাশে একটা গাছপালা বসিয়ে একটা রিফরেস্টেশনের একটা পরিকল্পনা দেখা যাচ্ছে, যদিও সেটা খুব পরিকল্পিত নয়, কিন্তু প্রচুর গাছ লাগানো হচ্ছে। আর আমরা নিজেরা জানি যে শান্তিনিকেতনে 1908-09 থেকে ধারাবাহিকভাবে আজ পর্যন্ত প্রত্যেক বছর
বৃক্ষরোপণ উৎসব হয়ে চলেছে। শান্তিনিকেতনে কলা ভবনে সঞ্চয়ন পড়ায়। সঞ্চয়ন কিছুদিন আগে একটা অদ্ভুত কাজ করেছিল। এই যত বৃক্ষরোপণ হয়েছে সেই বৃক্ষরোপণের যে বিবরণগুলো বিভিন্ন জায়গায় পাওয়া যায়, বিশ্বভারতী কোয়ার্টারলি বা অন্যান্য পত্র পত্রিকায় যেখানে পাওয়া যায়, সেইগুলোকে বেছে নিয়ে বের করে নিয়ে সেই গাছগুলোকে, যে গাছগুলো সেদিন লাগানো হয়েছিল, সেই গাছগুলোকে ট্রেস করার চেষ্টা করছি। বহু গাছ আর খুঁজে পাওয়া যায় না, কিন্তু আশ্চর্য হলেও এটা সত্যি যে বেশ কিছু গাছ ও পেয়েও ছিল। ফলে আমরা দেখতে পাচ্ছি যে ধারাবাহিকভাবে একটা সবুজায়নের প্রক্রিয়া হচ্ছে। তার মধ্যে দিয়ে আস্তে আস্তে এই লাল খোয়াই মাটি তার একটা পরিবর্তন ঘটছে, এবং এই পরিবর্তন ঘটার পেছনে একটা বড় কারণ ছিল যে এমন ল্যাটেরাইট জোন, সেটা বিভাস জায়ের ওই প্রবন্ধেই আমরা পেয়ে যাব, যে যদি ব্যাডল্যান্ড টোপোগ্রাফি, পার্টিকুলারলি এই সেকেন্ডারি ল্যাটেরাইটের ইরোশনাল প্রসেসটা কন্টিনিউ করে, তাহলে এর মধ্যে দিয়ে মাটির তলায় ভূগর্ভস্থ জল বেরিয়ে গিয়ে এই এলাকাটা একটা মরুভূমিতে রূপান্তরিত হবে, ডেজার্টিফিকেশন হবে। সেটাকে হয়তো বুঝতে পেরেই একদিকে গাছ লাগানো, অন্যদিকে শান্তিনিকেতনের জলের সমস্যা মেটানোর জন্য ধারাবাহিকভাবে শান্তিনিকেতনের গোড়ার দিক থেকে চেষ্টা করা হয়েছে। আজকে যেটা ভুবনডাঙ্গা, সেই ভুবনডাঙ্গায় ওই আমরা যখন পড়তাম তখন ডিংডং বলে একটা ইলেকট্রিক এর দোকান খুলেছিল। তার পাশ দিয়ে যে রাস্তাটা জাম্বনি বাস স্ট্যান্ডের দিকে চলে যায়, আপনারা যদি খেয়াল করেন, সেই রাস্তা দিয়ে একটু এগোনোর পরেই একটা স্তম্ভ স্বরূপ একটা ইয়ে রয়েছে, একটা স্তম্ভ রয়েছে। সেই স্তম্ভটার তলার দিকটা যদি খেয়াল করেন তাহলে দেখবেন যে সেখানে সুস্পষ্টভাবে লেখা রয়েছে, এত সালের দুর্বৎসরে ভুবন সাগর সমবায় সমিতি দ্বারা সংস্কৃত। আজকে যেটা ভুবনডাঙ্গার পেছনে যে বিশাল বড় ওয়াটার বডি, এই ওয়াটার বডিটার গোড়াপত্তন হয়েছিল 1820-র দশকে। রায়পুরের জমিদার ভুবনচন্দ্র সিনহা, তার নামেই এটা ভুবন সাগর, সেই ভুবন সাগর খনন করেছিলেন, এবং যখন সেটা খনন করা হয় তখন তার মোট যে এলাকা, সেই এলাকাটার পরিমাণ ছিল প্রায় 200 একর মতো। এখন সেটা 80 একরে গিয়ে দাঁড়িয়েছে। বহুদিনের অব্যবহারে সেই ওয়াটার বডি যখন প্রায় শুকিয়ে গিয়েছে, সেই সময়টাতে 1927-28 এই সময়ে পরপর 3 বছর সাংঘাতিক রকমের খরা। সেই খরা ফলে যে জল সংকট, সেই জল সংকট থেকে মুক্তি পাওয়ার জন্য প্রভাত মুখোপাধ্যায়ের নেতৃত্বে এই ভুবন সাগর যে সমবায় সমিতি তৈরি হলো, সেই সমবায় সমিতি নিজেরাই টাকা পয়সা জোগাড় করে সেই জলাধার সংস্করণের কাজ করেন, এবং যেদিন সেই সংস্করণের কাজ সম্পূর্ণ হলো, সেই দিন অভিভাষণে রবীন্দ্রনাথের একটা চমৎকার অভিভাষণ রয়েছে। খেয়াল করে দেখুন, ভুবন সাগর হচ্ছে শান্তিনিকেতনের দক্ষিণ দিকে আরেকটু যদি আমরা বোলপুরের দিকে এগিয়ে যাই, বোলপুর ছাড়িয়ে গেলে সেদিকে আমরা অজয় পাবো, আর ওদিকে উত্তরের দিকে যদি আরেকটু এগিয়ে যাই তাহলে কোপাই পাবো। কোপাই এবং অজয়ের মাঝখানে একটা জেগে থাকা মাটির ঢিবি, একটা টেবল ল্যান্ড, যার উপরে শান্তিনিকেতন দাঁড়িয়ে রয়েছে। তার নিজস্ব যে টোপোগ্রাফি, সেই টোপোগ্রাফির কারণেই এই জল বেরিয়ে যাওয়ার ফলে এবং ল্যাটেরাইটের ওপর দিয়ে বেরিয়ে যাওয়ার ফলে যে ব্যাডল্যান্ড টোপোগ্রাফি তৈরি হলো, সেখানে যে জল সংকট তৈরি হলো, সেই জল সংকট থেকে মুক্তি পাওয়ার জন্য একদিকে জলাধার খননের চেষ্টা হচ্ছে, অন্যদিকে সবুজায়নের মাধ্যমে সেই যে ইরোশন হচ্ছে, সেই ইরোশনটাকে আটকানোর চেষ্টা করা হচ্ছে। এবং একদিকে যদি ভুবন সাগর হয়, তাহলে উল্টো দিকে হচ্ছে শ্যামবাটির কাছে লালবাঁধ, যে লালবাঁধ গড়ে উঠছে 1940 এবং 41 সালে।
সেখানে সাঁতার প্রতিযোগিতা হচ্ছে, একটা সময় সেখানে মাছ চাষ করা হয়েছে, যে মাছ চাষ থেকে বিশ্বভারতী প্রচুর টাকা পেয়েছে। এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে শান্তিনিকেতনের গোড়ার দিকের মানুষেরা তারা ল্যান্ড ইরোশন থেকে আটকানোর চেষ্টা করে। যারা পরবর্তীকালে বললেন খোয়াই বাঁচাও, তারা হয়তো এই যে অতীত ইতিহাস সেটা ভুলে গিয়েছেন, অথবা তাদের কাছে এটা জানাই ছিল না। আমি ধরে নেব দ্বিতীয়টাই সত্যি, তারা হয়তো জানতেন না। তার ফলে তারা ব্যাডল্যান্ড টোপোগ্রাফিকে কিভাবে রিফরেস্টেশনের মাধ্যমে সেটাকে বাসযোগ্য করে তোলা যায়, অথবা সেটাকে মানে জল ধরে রাখার উপযোগী করা যায়, সেই কথা না বলে তারা খোয়াই বাঁচানোর কথা বললেন, যেটা একটা মিসনমার। এবং যখন আমরা এই কাজটা করছিলাম, তখন আমরা শান্তিনিকেতনে এই যে লালবাঁধ তৈরির যে প্রক্রিয়া, তার সঙ্গে অদ্ভুতভাবে মিল পেয়েছিলাম প্রায় 300-400 বছর আগে বিষ্ণুপুর একই রকমের ল্যাটেরাইট এলাকা, সেই ল্যাটেরাইট এলাকাতে যে বাঁধ রয়েছে, 6-6টা বাঁধ ছিল বিষ্ণুপুর শহরের মধ্যে, সেই বাঁধ তৈরির প্রক্রিয়া। এবং তারও কয়েকশো বছর আগে তেলেঙ্গানা অঞ্চলে কাকতীয় রাজাদের সময়তে, তেলেঙ্গানাও একই রকমের ল্যাটেরাইট জোন, সেখানেও যে জলাধার তৈরি করার প্রক্রিয়া মানে শুরু হয়েছিল কাকতীয় রাজাদের অনুপ্রেরণায় বা তাদের উদ্যোগে, তার মধ্যে একটা অদ্ভুত মিল খুঁজে পাওয়া আমরা পেয়েছিলাম। ফলে এখানে প্রশ্ন আসছে যে অনেকে বলে থাকেন না যে শান্তিনিকেতনের ট্র্যাডিশনটা বাঁচাতে হবে। ট্র্যাডিশনটা কি? ট্র্যাডিশন যদি আমরা বলি, তাহলে এক্ষেত্রে ট্র্যাডিশনটা হচ্ছে অ্যাফরেস্টেশন, ট্র্যাডিশনটা হচ্ছে সয়েল ইরোশন আটকানো, বাঁধ তৈরির মাধ্যমে, জলাধার তৈরির মাধ্যমে, এটা শান্তিনিকেতনের ট্র্যাডিশন। আর মডার্নিটি কি? মডার্নিটি হচ্ছে যে শান্তিনিকেতনে খোয়াইটাকে বাঁচাতে। এই দুটো জায়গার মধ্যে একটা অদ্ভুত বৈপরীত্য, একটা অদ্ভুত দোলাচল, এটা আমরা দেখতে পাচ্ছি। এটা একটা নকশার, যে হারিয়ে যাওয়া নকশা, তার একটা টুকরো। 2 নম্বর টুকরো, যেটা নিয়ে অলরেডি কিছুটা কথা হয়েছে, যে প্যাট্রিক গেরেসকে রবীন্দ্রনাথ বরাত দিচ্ছেন এই শান্তিনিকেতনের জন্য একটা প্ল্যান তৈরি করে দেওয়া। প্যাট্রিক গেরেস খুবই ব্যস্ত মানুষ, সারা দেশ জুড়ে তাকে দৌড়ে বেড়াতে হচ্ছে, বিভিন্ন দেশীয় রাজারা, সরকার তাকে বরাত দিয়ে কাজ করাচ্ছেন, তিনি দৌড়ে বেড়াচ্ছেন। তিনি তার ছোট ছেলে আর্থার গেরেস তাকে পাঠাচ্ছেন। আর্থার গেরেস প্রায় 9-10 মাস শান্তিনিকেতনে থাকছেন, এবং শান্তিনিকেতন, বিশেষত শ্রীনিকেতনের দিকটা এক্সটেন্সিভলি সার্ভে করে, সেই এলাকায় পায়ে হেঁটে ঘুরে তিনি শান্তিনিকেতনের একটা প্ল্যান তৈরি করার চেষ্টা করছেন। তার সঙ্গে তার বাবার নিয়মিত পত্রালাপের মাধ্যমে যোগাযোগ থাকছে। প্ল্যান এসে পৌঁছচ্ছে, যেটা বললাম যে 1925 সালে প্ল্যানটা আসছে। যদিও এই প্ল্যান আসার এতটা দেরি হওয়ার কারণ 1919-এ 1915-16-তে প্যাট্রিক গেরেস এসে ঘুরে যাচ্ছেন, আর ফাইনালি প্রায় 10 বছর লেগে গেল সেই প্ল্যানটা আসতে। এর পেছনে অনেক উচ্চাবাচক, অনেক ঘটনাক্রমের উচ্চাবাচক আছে। সম্পর্কটা, রবীন্দ্রনাথ প্যাট্রিক গেরেসের সম্পর্কটা এক সুরে থাকেনি, অনেক মাঝে মাঝে কিছু বেসুর হয়েছে। কিন্তু শেষ পর্যন্ত সেই যে প্ল্যানটা এলো, যেটা আমরা প্যাট্রিক গেরেসকে লেখা প্রাপ্তি স্বীকার করে অ্যান্ড্রুজের, সিএফ অ্যান্ড্রুজের চিঠির মধ্যে পাই, তারপর সেটা কোথায় গেল। এবং যদি কোনো কারণে শান্তিনিকেতনে সেই সময় অস্বাভাবিক রকমের অর্থকষ্ট, শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ বেঁচে থাকাকালীন সাংঘাতিক অর্থকষ্টের মধ্যে দিয়ে চলতে হয়েছে, যেটা আজকের দিনে দাঁড়িয়ে আমরা চিন্তাই করতে পারি। ক্ষিতিমোহন সেনকে ডেকে আনছেন রবীন্দ্রনাথ চাম্বা থেকে। চাম্বার দেশীয় রাজ্যে তখন ক্ষিতিমোহন সেন শিক্ষকতার কাজ করেন। 110 টাকা মাইনে চেয়েছেন। রবীন্দ্রনাথ তার সঙ্গে তার কথা প্রাথমিকভাবে মেনে নিলেও পরবর্তীকালে সেই টাকা সবসময় তাকে হয়তো দিতে
পারছেন না, বিভিন্ন জায়গা থেকে তাকে অর্থ সংগ্রহ করে আনতে হচ্ছে, কখনো কখনো নৃত্যনাট্যের দল নিয়ে তাকে গোটা দেশ জুড়ে ঘুরে বেড়াতে হচ্ছে। গান্ধীজি এই অশক্ত শরীরে তার এরকমের ঘুরে বেড়ানো নিয়ে অসম্ভব চিন্তিত, অসম্ভব বকাবকি করছেন, সঙ্গী সাথীদেরকে বলে শান্তিনিকেতনের জন্য টাকা পয়সা জোগাড় করে আনছেন, কিন্তু শান্তিনিকেতনের যে অর্থ কষ্ট সেটা কোনোদিনই মিটছে না। সেই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে শান্তিনিকেতনে একটা ইউনিভার্সিটি টাউনশিপ গড়ে তোলা, পাকাপোক্ত বাড়ি তৈরি করে তোলা, সেগুলো হয়তো সবটা সময় সম্ভব হয়নি, কিন্তু প্ল্যানটা কেন হারিয়ে গেল? এবং তার থেকেও বড় কথা যেটা আমাদের ভাবায় সেটা হচ্ছে 1925-এ টাকা পয়সার অভাব থাকতে পারে, 1951-তে বিশ্বভারতী একটা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে রূপান্তরিত হল। 1951 সালে তো টাকা পয়সার অভাব ছিল না। রবীন্দ্রনাথের জন্ম শতবর্ষে কেন্দ্রীয় সরকার বিপুল পরিমাণে টাকা নিয়োগ করছেন, শান্তিনিকেতনে প্রচুর বাড়িঘর তৈরি হচ্ছে। আজকের যেটা 45, সেই 45-এর সমস্ত বাড়ি ওই সময়টাতে তৈরি হচ্ছে। টাকা পয়সার অভাব ছিল। এরপর যখন নোবেল পদক চুরি গেল, তখন যে হাই পাওয়ার কমিটি তৈরি হলো, তাদের যে রেকমেন্ডেশন এবং সেই সময়টাতে সেভেন্থ প্ল্যান, দুটো একসঙ্গে মিলে শান্তিনিকেতনে সমাবর্তনের মঞ্চে দাঁড়িয়ে আমার নিজের কানে শোনা মনমোহন সিং বলছেন যে আমি 300 কোটি টাকা দিয়ে গেলাম, 350 কোটি টাকা দিয়ে গেলাম। কত টাকা এসছে আমি জানি না, কিন্তু টাকার তো অভাব তখন বা এখন হওয়ার কথা নয়, ছিল না। তাহলে কোন কারণে একটা এলাকায় সেইভাবে পরিকল্পিত নগর উন্নয়ন তৈরি হলো না, যে কারণে একটা অপরিকল্পিত নগর উন্নয়নের ছাপ শান্তিনিকেতন, বিশ্বভারতী এবং তার সঙ্গে আশপাশের যে সন্নিহিত এলাকা তার মধ্যে আষ্টে পৃষ্ঠে বাধা পড়ে রয়েছে, যার মধ্যে শান্তিনিকেতন যার মধ্যে আষ্টে পৃষ্ঠে বাধা পড়ে রয়েছে, সেটা কেন তৈরি হয় সেটার পেছনে যদি দেখতে হয়। এটার বিষয় নিয়ে আমরা সেই অর্থে সত্যিই এখনো চর্চা করিনি, কিন্তু মনে হয় যে সেখানে এই যে তিনটে পার্শ্ববর্তী এলাকার জমিদারি এবং তার যে বহু বেনামা অনামা জমি, সেই জমির মালিকানা, সেগুলো নিয়ে যে প্রচুর পরিমাণে টানা পড়ে, বিশ্বভারতী যার মধ্যে একটা পার্ট মাত্র, কিন্তু একমাত্র পার্ট না, এই টানাপোড়েনের যে বিচিত্র মানে বুনট রয়েছে, সেই বুনটটাকে বাদ দিয়ে আমরা শান্তিনিকেতনের যে ফিজিক্যাল প্ল্যান, সেই প্ল্যানটা কেন তৈরি হলো না, বা কেন সেটা হারিয়ে গেল, কেন সেটা অপরিকল্পিত বাড়িঘরের জঙ্গলের মধ্যে ক্রমশ ঢাকা পড়ে যাচ্ছে, সেটা নিয়ে আমাদের মানে সেটাকে যদি বুঝতে হয় তাহলে ওই 50-এর দশক থেকে যে ধারাবাহিক একটা প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটাকে আমাদেরকে বুঝতে হবে। শেষ করব এই কথা বলে, এবং বেশি সময় নেব না, প্রায় 50 মিনিট কথা হয়ে গেল। আমি জাস্ট আর 5 মিনিট আপনাদের সময় নেব। শান্তিনিকেতনকে রবীন্দ্রনাথ চেয়েছিলেন একটা অল্টারনেটিভ পেডাগজিক মডেল হিসেবে তৈরি করতে। তোতা কাহিনীর মধ্যে স্পষ্ট যে ভারতবর্ষে ঔপনিবেশিক শাসনের মধ্যে দিয়ে যে শিক্ষা ব্যবস্থা ভারতবর্ষে এসে পৌঁছেছিল, সেটাতে তিনি ভীষণ রকমের অখুশি ছিলেন। একটা পাল্টা শিক্ষা তৈরি করবার চেষ্টা করছেন। এবং মনে রাখবেন, এই জায়গাটাতে আবারও বলি যে একটা অদ্ভুত বৈপরীত্য। আজকের দিনে যেটা বেসরকারি শিক্ষা এবং সরকারি শিক্ষা, তার মধ্যে বেসরকারি শিক্ষা মানেই হচ্ছে যে প্রচুর পরিমাণে টাকা পয়সা দিয়ে প্রচুর ইউনিভার্সিটি ইদানিংকালে তৈরিও হচ্ছে, যেখানে প্রচুর টাকা দিয়ে পড়তে হয়। আর সেই দিন ভারতবর্ষের 4টে কোনায় 4টে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তৈরি হচ্ছিল, যেগুলো সরকারের বাইরে,
তারা প্রত্যেকেই কিন্তু দেশের স্বাধীনতা আন্দোলনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তিনটে তো বটেই, একটা কে যদি একটু বাইরে রাখাও যায়, তিনটে হচ্ছে, একটা শান্তিনিকেতন, একটা বিএইচইউ বেনারস হিন্দু ইউনিভার্সিটি, একটা জামিয়া মিলিয়া ইসলামিয়া, এবং সর্বশেষ যেটা সেটা হচ্ছে আন্নামালাই ইউনিভার্সিটি। এই চারটে ইউনিভার্সিটি তৈরি হচ্ছে বেসরকারি উদ্যোগে, এবং তিনটের ক্ষেত্রেই মূল যে অনুপ্রেরণা সেটা হচ্ছে যে ঔপনিবেশিক যে শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষা ব্যবস্থার বাইরে গিয়ে একটা কিছু করা, এবং সেই কাজ করতে গিয়ে দেশের যে পুরনো ঐতিহ্য, সেই ঐতিহ্যের পুনরুদ্ধার, উজ্জ্বল পুনরুদ্ধার এগুলো প্রয়োজন বলে মনে করেছে। এবং সেই কারণে ব্রহ্মচর্য বিদ্যালয়ের কথা আসছে। যেরকম ভাবে আমরা বৈদিক যুগে গুরুগৃহে শিক্ষার কথা পাই, ব্রহ্মচর্য পর্যায়ে চতুরাশ্রমের প্রথম আশ্রম ব্রহ্মচর্য আশ্রম, সেই ব্রহ্মচর্য আশ্রমে যেভাবে গুরুগৃহে ছাত্ররা থেকে শিক্ষা করে, এবং মাইন্ডলি ছাত্ররা, নট ছাত্রীরা, যেভাবে শিক্ষা করে সেইভাবেই শুরু হলো। ব্রহ্মবন্ধু মুখোপাধ্যায় যখন প্রিন্সিপাল একদম গোড়ার দিকে 3-4 সালে, তখন 4টে কাস্ট, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র, তাদের জন্য আলাদা আলাদা ইউনিফর্মের ব্যবস্থা ছিল। সেই জায়গা থেকে কবির পাঠশালাতে আপনারা পাবেন এই সমস্ত তথ্য, এবং বিচিত্র সমস্ত তথ্য পাওয়া যায়। সেই স্কুলটা যেটা ব্রহ্মচর্য বিদ্যালয়, সেটা 1908 সালে, সামান্য কিছু দিনের জন্য, কিন্তু তারপর ধারাবাহিক এটা একটা রেসিডেন্সিয়াল কোএডুকেশন স্কুল তৈরি হয়। এটার মধ্যে তো একটা মানে সাংঘাতিক উল্লম্ফন দেখতে পাওয়া যাচ্ছে। মেয়েদেরকে শিক্ষা দেওয়া হচ্ছে, ছেলে মেয়েরা পাশাপাশি থাকছে, একই জায়গায় হস্টেলের মধ্যে তারা থাকছে। এটা একটা অদ্ভুত রকমের পরিবর্তন ঘটছে, এবং এই পরিবর্তনের পেছনে কিন্তু রবীন্দ্রনাথের মানস মণ্ডলে যে সাংঘাতিক একটা উথাল পাথাল 1905-এর পর থেকে 1906-07 এই সময়টাতে চলছে, তার সঙ্গে কিন্তু মিলিয়ে দেখতে হবে। এই কথা বলছি এই কারণে যে 1905 সালের আগে পর্যন্ত, 1990-এর দশকে যিনি শিবাজী উৎসব লিখছেন, যিনি অন্যান্য যেটাকে আমরা আজকের দিনে ইতিহাস চর্চার ক্ষেত্রে সেটাকে হিন্দু রিভাইভালিস্ট মুভমেন্টের কথা বলে থাকি, সেই মুভমেন্টের সঙ্গে যার যোগাযোগ ছিল, সেই মানুষটা 1907 থেকে সিরিয়ালাইজড ওয়েতে প্রকাশিত হচ্ছে গোড়া, যেটা পরবর্তীকালে বই হিসেবে প্রকাশিত হবে, যেখানে তিনি তার এই হিন্দু রিভাইভালিস্ট যে ট্রেন্ড, তার বিরুদ্ধে চলে যাচ্ছে, নিজেকে ভেঙে দেখবার চেষ্টা করছেন। স্বদেশী সমাজ, বঙ্গভঙ্গের সময়তে তিনি লিখছেন, শনিছিদ্র না পাইলে প্রবেশ করিতে পারে না, যে রকমের সাম্প্রদায়িকতার বিস্তার সেই সময় তিনি চোখের সামনে দেখছেন, তার বিরুদ্ধে তার কারণ অনুসন্ধানের চেষ্টা করছেন। এবং তিনি বলছেন যে গ্রামের অধিকাংশ মানুষ, তাদের সঙ্গে শহরের মানুষের যে বিচ্ছেদ, সেই বিচ্ছেদ এবং সেটা শোষণমূলক বিচ্ছেদের কারণেই আমার মনে হচ্ছে যে একটা দুর্লঙ্ঘ বাধার প্রাচীর তৈরি হচ্ছে, সেটাকে ভাঙতে হবে। একদিকে যখন তিনি গোড়া লিখছেন, ঠিক সেই সময়টাতে আকস্মিক সমাপতন বলতে পারি, শান্তিনিকেতনে এসে উপস্থিত হচ্ছেন চাম্বা থেকে ক্ষিতিমোহন সেনকে নিয়ে অসাধারণ একটি জীবনী গ্রন্থ প্রণতি মুখোপাধ্যায় লিখেছেন, আপনারা সেটা দেখতে পারেন, যেখানে তিনি অদ্ভুত ভাবে গল্পের মাধ্যমে মানে ঘটনাগুলোকে বের করে আনছেন। যে সেই সময় ইলেকট্রিসিটি নেই, রবীন্দ্রনাথ নিজেও সন্ধেবেলায় পড়াশোনার কাজ করতে খুব একটা পছন্দ করতেন, ক্ষিতিমোহন সেন তো করতেনই না। এই সময়টা ছিল শান্তিনিকেতনে হস্টেলগুলোতে ইমপ্রম্পটু, একেবারেই আকস্মিক, তাৎক্ষণিক বিভিন্ন রকম আলোচনা সভার সময় ছাত্ররা তার পাঠ, এবং সেই আলোচনা সভার মধ্যে আলোচনার উত্তেজনায় কখনো কখনো ক্ষিতিমোহন সেন তার ঝুলি থেকে, তার সংগ্রহ থেকে
কবিদের দোহা উদ্ধার করছেন। দাদু, নানক, রজ্জব, মীরা, তাদের যে পদ, সেই পদ, বাউলদের পদ, সেই পদগুলোকে উদ্ধার করছে। রবীন্দ্রনাথ ভীষণভাবে আগ্রহী হয়েছে, কেননা তার মনে এই যে প্রশ্ন, শনি ছিদ্র না পাইলে প্রবেশ করিতে পারে না, কাজে সেই ছিদ্রটাকে কোথায় আটকাতে হবে, সেই আটকানোর কাজে তিনি ক্ষিতিমোহন সেনের এই উৎসাহিত করছেন। 1910 সালে 4 খণ্ডে কবিরের দোহার সংগ্রহ প্রকাশিত হয়েছে। অজিত চক্রবর্তী কিছু ইংরেজিতে অনুবাদ করছেন, যে অনুবাদকে কেন্দ্র করে পরবর্তীকালে তিনি নিজে সেই কবিরের দোহার ইংরেজি অনুবাদ প্রকাশ করেছেন, এবং এর মধ্যে দিয়ে একটা সমন্বয়ী চিন্তাভাবনার দিকে এগোচ্ছেন। একদিকে সমন্বয়ী চিন্তাভাবনার দিকে এগোচ্ছেন, অন্যদিকে তিনি ভারতবর্ষের মধ্যে যে জাতিগত ভেদাভেদ, আজকে করোনার আবহে আমরা ফিজিক্যাল ডিস্টেন্সিংকে সোশ্যাল ডিস্টেন্সিং বলছি। সোশ্যাল ডিস্টেন্সিং তো ভারতবর্ষে চিরকালই ছিল, কারণ এখানে কাস্টে কাস্টে সোশ্যাল ডিস্টেন্স চিরকাল থেকেছে। ফিজিক্যাল ডিস্টেন্সকে সেই জন্যই আমরা মানে অটোমেটিক্যালি সোশ্যাল ডিস্টেন্সিং বলে ফেলি। যেটা বেসিক্যালি কেবলমাত্র শারীরিক দূরত্ব, সেটাকে আমরা মানসিক এবং সামাজিক দূরত্বে রূপান্তরিত করে নেওয়ার অদ্ভুত একটা প্রক্রিয়ার মধ্যে বাস করি সেই কয়েক হাজার বছর। তার বিরুদ্ধে শার্দুল কর্ণাবদানম এর মতো যে টেক্সট, সেটাকে কেন্দ্র করে রবীন্দ্রনাথ লিখছেন 1928 সালে চণ্ডালিকা। তো এই আবহের মধ্যে শান্তিনিকেতন কিন্তু, বিশ্বভারতী কিন্তু একটা অল্টারনেটিভ স্টেট, অল্টারনেটিভ সোসাইটি, নেশন বিল্ডিং এর একটা সূত্র আমাদেরকে দিতে চেয়েছে। কাজেই আজকের দিনে যখন দেখতে পাই যে শান্তিনিকেতনে সেই সামাজিক এবং সাম্প্রদায়িক বিভাজনের পক্ষে কেউ কেউ কথা বলেন, তখন সত্যি সত্যি মনে হয় যে নকশাটা যেন আমরা কোথাও হারিয়ে ফেললাম। কেন হারিয়ে ফেললাম সেটাই আমরা খুঁজবার চেষ্টা করব আমাদের সামনের দিনগুলো। ভালো থাকবেন, এবং এই বিষয়গুলো নিয়ে যদি কোনো প্রশ্ন দেখা দেয়, তাহলে সেই প্রশ্নের উত্তর পরবর্তীকালে আমরা দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ, শুভরাত্রি।